সেই টাকা ফেরত দিবা, আর তোমারে কি করতে হয় সেটাও ভালো করে জানি। এটা আপনি কি করলেন না স্যার? আমি কি আপনার দায়িত্ব টাকা লিছি? আপনি তো জোর করে আমার দিচ্ছেন। অভাবের সংসার এগুলো সব ভাঙ্গা ফেলাইছি না, আমি করতে দিন। মোহাম্মদ রমজান আলী মেম্বার। হ্যাঁ, কি বললা? রমজান আলী মেম্বার। হ্যাঁ, তারে তো আমি চিনি। সে লোকটা তেমন। আচ্ছা, বিয়েটা কি না করলে হয় না? আমার খুব ভয় লাগতেছে। কেন, তুই কি আমার বিয়ে করবে চাইতেছিস না? তুই তো জানোস আমার ঘরের সৎ মা, আমার বাপেও তো অসুস্থ, আর তোর বাপে তো এমনি আমার উপর খেপা রয়েছে। যদি সে জানতে পারে যে আমরা বিয়ে করে ফেলাইছি, তাহলে তো সে আমাকে একেবারে শেষ করে দিব। দেখি দি। শোন বাবা, তুই মেম্বারের কাছে যা, মেম্বারের কাছে যাইয়া কথা ক। এটা বিয়ের শাদীর ব্যাপার, খুদ করে কিছু করা যায় না। তাকে বোঝায় বল আমাকে কয়েকটা দিন সময় দিতে। তাছাড়া আত্মীয় স্বজন আছে, সব আছে, সবাইটা তো কইতে হইব। তাই আমার মনে হয় কি শুক্রবারটা খুব ভালো একটা দিন আছে, তা তুই বল যে শুক্রবারে যেন বিয়ের দিনটা ঠিক করে। ঠিক আছে আম্মা, আমি তাহলে মেম্বারের সাথে কথাবার্তা কই, কোনটা কি করা যায়। আলাপ আলোচনা না করে তোর করা যায় না। ঠিক আছে, আমি তাহলে মেম্বারের সাথে আলাপ করতে চাই। আচ্ছা যা। হ্যালো, কি ভাগছে মানে? ঠিক আছে, আমি রাখতেছি, আমি দেখতেছি। মেম্বারের ফলে তো আবার ভাগছে। হায় হায়, কোস কি মেম্বারের পোলা আবার ভাগছে? কি হবে ভাইয়া? এখন আমার কি হবে? আমি তো এখন মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না। মানে কি শুরু হয়েছে বুঝলাম না। মেম্বার শুরু করছে কি বুঝলাম না। কয়দিন আগে বললো যে বিয়ে শাদী করাবো, হ্যাঁ ওর পোলাটা ভাগে গেছে আবার। আচ্ছা ঠিক আছে, মানছি। আচ্ছা আমাকে তো মান সমান আছে নাকি? সমাজে মান সমান আছে না? কয়দিন পর পর এগুলো কি শুরু হয়েছে? শোনো, আমি কিন্তু ওই মেম্বারে আমি কিন্তু সাথ দেবো না। আমাকে লোকে যেটা করতেছে আমি কিন্তু মানলে মামলা করুন। থাক বাবা, ঠান্ডা হওয়া, মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, এত উত্তেজিত হইলে হবে না। চল বাবা, আয় মা, চলো ভিতরে চলো। বাবা তুই সারাদিন কইছিলি তোরা আমি গ্রামের তন্ন তন্ন করে খুঁজছি, আর তোর সাথে এই মেয়েটা কেন? আব্বা আমি ওকে চিনি, ও সুজনের খালাতো বোন। না আব্বা, ও ইতি। ইতি মানে কোন ইতি? ইতি তুই আমার ছেলের সাথে? আব্বা আমরা বিয়ে করছি। বিয়ে করছিস মানে? এই তুই আমার এগুলো কি শুনাইতেছ? আরে আমি তো আনোয়ারের বোনের জন্য তোর ঠিক করে রাখছি, তুই কিনা শেষে এই চাষা রহিম মিয়ার মায়ের বিয়ে করলি। সামান্য চাষের মাইয়া? আর আপনি যখন বারবার আমাকে বাড়িতে যায় আমার মায়ের জোর করতেছিলেন যে তোমার মায়ের আমার লগে বিয়ে দিতেই হইব, তখন কি আপনার লজ্জা লাগে নাই? চুপ করো তুমি, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। রাকিব, তুই আমার অনুমতি ছাড়া বিয়ে করে আবার আমার বাড়িতে নিয়ে এসেছিস, তোর এত বড় সাহস! এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি ইতিরে অনেক ভালোবাসি, তোমারে বলতে চাও বলতে পারি না, তাই বাধ্য হয়ে আমি ইতিরে বিয়ে করে নিয়েছি। আমি এই বিয়ে মানি না। তুই এখন ইতিকে নিয়ে এই বাড়ির থেকে বের হয়ে যাবি, আমি তোকে ত্যায্য পুত্র করবো। বিয়ে করার কারণে তুমি আমাকে ত্যায্য পুত্র করতে পারো না।
আমি তোমার সন্তান, এই বাড়িতে আমার অধিকার আছে, আমি এই বাড়িতেই থাকবো। আসো ইতি। অবশেষে তাহলে মেম্বার বাড়ির বউ হয়েই গেলাম। বউ হইলা, ঠিক আছে। তাব্বা যে পরিমাণ লাইগা আছে, কি হবে জানি না। আহা, তুমি কোনো চিন্তা করো না, কয়েকটা দিন যাক, আব্বার যদি একটু যত্ন করি সে এমনিতেই খুশি হয়ে যাবে, কোনো রাগ থাকবে না। তুমি আমার আব্বারে চেনো না ইতি। আব্বা যে পরিমাণ রাগী মানুষ, তার স্বার্থে যদি একবার আঘাত লাগে সে কাউকে ছাড়তে না। বললাম না তুমি কোনো চিন্তা করো না, সবকিছু আমি ঠিকঠাক করে ফেলবো, তুমি আমার উপর ভরসা রাখো। আচ্ছা, তোমাদের বাড়িটাতে বাইরে থেকে দেখতে অনেক সুন্দর, কিন্তু ঘরের ভিতরে এমন কেন? কিরকম অগোছালো, আর তেমন জিনিসপত্র নাই, ফাঁকা ফাঁকা। দেখো ইতি, আম্মা তো সেই ছোটবেলায় মারা গেছে। এই বাড়িতে থাকার মধ্যে এখন আমি আর আব্বা থাকি। বাড়ির দেখাশোনা করার মতো কেউ নাই। এখন তুমি আইছো, তুমি তোমার মতো বেড়ে গোছায় না। সবই ঠিক আছে, বিয়েও হইলো, কিন্তু সুন্দর করে একটা বাসর ঘর সাজানো হইলো না। আমার বাড়িতে কোনো বাসর ঘর হবে না। তোমাদেরকে নিষেধ করার পরও আমার বাড়িতে কিভাবে ঢুকবে? আব্বা দেখেন, যা হওয়ার তো তা হয়েই গেছে, আপনি মাইনে নেন না। এই মেয়ে, তুমি আমাকে আব্বা ডাকবে না। তুমি কোন সাহসে আমাকে আব্বা ডাকো? শ্বশুর আব্বাকে আব্বা ডাকবো না তাহলে কি ডাকবো? আমি তোমাদের এই বিয়া মেনে নিব না। আব্বা, আমাদের তো বিয়ে হয়ে গেছে, এখন আপনি যদি মানেন বা না মানেন এখানে তো কিচ্ছু করার নাই। আমি এত কথা শুনতে চাই না। তোমাদের বলছি, আমার বাড়ির থেকে বের হতে, তোমরা আমার বাড়ির থেকে চলে যাবে। আমার তো মা নাই, তুমি আমার শেষ ভরসা। এখন তুমি যদি আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দাও, আমরা কই যাব, কই থাকবো? আব্বা, তুমিও আমার আদরের ছেলে ছিলে, তোমাকে অনেক আদর করছি, কিন্তু এখন তুমি আমার অবাধ্য হয়ে গেছো। অতএব আমি অবাধ্য ছেলেকে আমি আমার বাড়িতে আশ্রয় দেব না। তুমি আজকের ভিতরে আমার বাড়ির থেকে চলে যাবে। মা, ওরা যে বিয়া করে আমার বাড়িতে উঠছে, তুমি কি সেই দিকে খেয়াল রাখছো? আলহামদুলিল্লাহ। কি কইলা? আলহামদুলিল্লাহ? না মানে, ওরা তো ছোট মানুষ, বাড়ি ছেড়ে চলে গেছে। যদি কোনো বিপদ আপদ হইতো, ওরা যে সই সালামতে ফিরাইছে, তাই জন্য আলহামদুলিল্লাহ কইলাম। আপনি কিছু মনে করেন না। আমার আশা ভরসা তো নষ্ট করে দিছেই। আমার পোলারে অন্য জায়গায় বিয়া করামো, সেই জায়গাটাও নষ্ট করে দিছে তোমার মাইয়াই। আমি আনোয়ার রে মুখ দেখামো কি করে? আমি এই বিয়া মানি না, কোনোদিনই মানুম না, আর মাইনা নিতে পারবো না। তোমার মাইয়ারে আজকের মধ্যেই আমার বাড়ির থেকে নিয়ে এলাম। তোমার মাইয়ার চেহারা যেন আমার বাড়িতে না দেখি, কথাটা যেন মনে থাকে। আব্বা, আপনার জন্য চা খেয়ে নেন। তোমার চা নিয়ে আসতে গেছে কে? ও মা,
আমি তো আপনাদের বাড়িতে নতুন বউ হয়ে আইছি, আর এটা তো আমার দায়িত্ব, তাই না? দেখলাম আপনি বসে বসে মোবাইল চালাইতেছেন, তাই ভাবলাম আপনার জন্য যদি আমি চা নিয়ে আসি আপনি খুশি হবেন। তোমার হাতে আমি কিচ্ছু খাবো না। কেন আব্বা, আপনি আমার হাতে কিছু খাইবেন না কেন? তুমি আমার ছেলেকে ফুসলায় ফাসলায় বিয়ে করছো। এই বিয়ে আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। দেখেন আব্বা, আপনার পোলা আমার বিয়ে করে ফেলাইছে, এখন আপনি যদি মানেন বা না মানেন তাতে আমার কিচ্ছু করার নেই। তুমি এখান থেকে চলে যাও, তোমাকে আমার একদম সহ্য হচ্ছে না। ঠিক আছে, যাইতেছি। মনে চাইলে চাটা খায় নিয়ে। কি ব্যাপার, মন খারাপ? কি হয়েছে? বাবার চুলো চা বানিয়ে নিয়ে গেছিলাম, দেখলাম যে বাবা বসে বসে ফোন চালাইতেছে, তাই ভাবলাম তার জন্য যদি চা নিয়ে যাই তাহলে বলে সে খুশি হইব। কিন্তু না, চা নিয়ে যাওয়ার পরে যখন বাবারে দিলাম, বাবা আমারে করলে সে নাকি আমার হাতের কিচ্ছু খাইব না, উল্টো আমারে আরো কতগুলো কথা শোনায় দিল। আমি তোমাকে বলছিলাম না আমার বাবা খুব রাগী, এত সহজে মানবে না। তাইলে আমিও কম না, তোমার বাবার রাগ আমি ভাঙাই ছাড়বো। কিন্তু আমার কপালটা অনেক খারাপ, যেখানে যাই তাদের বিরক্ত হওয়ার কারণ হয়ে যায়। ছোটবেলা থেকে সৎমার সাথে বড় হয়েছি, সৎমা অনেক অত্যাচার করতো, অনেক কষ্ট করে বড় হইতে হয়েছে আবার। আর যখন বিয়ে করে এই বাড়িতে আসলাম, তোমার বাবাও এখন আমার সহ্য করতে পারে না। আমি জানি না কতদিন আমার আর এত কষ্ট সহ্য করতে হবে। মিঠি, আমি তোমাকে ভালোবাসি। তোমার যত কষ্টই হোক, যত যাই হোক, আমি তোমাকে কখনো ছেড়ে দেবো না। দেখবা সবকিছু ঠিক হয়ে যাবে একদিন। কি ভাবতেছ? ভাবতাছি তোমার মায়ের যে কত শিয়ানা শিয়ানা, কত বড় সাহসের সাহস। একবার পলায় গেলো যে সারার লগে, দুই রানলাম বাইন্দা রাখলাম, কত অত্যাচার করলাম, কত কথা কইলাম, হে মেয়ে আবারও সুযোগ বুঝে পলায় গেল। এই যে শুনো, তোমার আমি একটা সাপ সাপ কথা কয়ে দিতেছি। এই যে তোমার মাইয়া যাই না শুন না বুঝা বাঘের গোয়ায় যে ঢুকছে, কোনো প্রকার যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে এই যে আমি পারুল বেগম, আমার কাছে যদি তুমি কিছু কও, আমি জীবনও কিন্তু আগায় যাবো না। এটা খালি মাথায় রেখো, ইচ্ছা করে করছে না। এই যে সে বাড়ি গেছে তো গেছে, তোমার অত্যাচার থেকে তো সে বাঁচছে। আমার অত্যাচার থেকে বাচ্চা না, একটা ডাইরেক্ট যাইয়া বাঘের ভয় ঢুকছে। তোমার কি ধারণা, যেই মেম্বার তোমার মায়ের পছন্দ করছে, যার চোখ পড়ছে তোমার মাইয়া, হেই মাইয়ায় যাইয়া অর পোলার লাগে ওই বাড়িতেই সংসার করবো। তোমার কি মনে হয় মেম্বার সাইডে দিব? সুযোগ বুঝে তোমার মায়ের কোনো ক্ষতি করবো না। আমারই মাইয়া, তোমার তো মাইয়া না, তুমি কোনোদিন মা হতে পারলে না, তুমি খালি অত্যাচারই করে নি। আমার মাইয়া আমি বুঝবো, সে সুখে থাক দুঃখে থাক আমি বুঝবো, তোমার আর বুঝবো না। মায়েরা একটা বাড়ি গিয়েছে, সেইখানে সে ভালো থাকুক এই দোয়াই তুমি করবা, তা না
শুধু কথাটাই নিয়ে মেম্বার সাহেব, মেম্বার সাহেব, ওই মেম্বার সাহেব, ওই মেম্বার সাহেব, কই আপনি? এদিকে আসেন। ওই মেম্বার সাহেব, কথা এখানে যাইতেছে না নাকি? মেম্বার সাহেব, আরে আনোয়ার, বসো বসো বসো। ও রাখেন না, আপনার বসে বসে। আমি আপনার এখানে বসতে আসি নাই। আপনি কি মনে করছেন, খেলার পুতুল মনে করছেন? যেমনি খুশি তেমনি আমাকে নাচাইবেন? হ্যাঁ, আমাকে মান সম্মান নাই কোনো? আনোয়ার, এখানে আমার তো কোনো দোষ নাই। আর ওদের তো আমি বিয়ে দিই নাই, ওরা আমার অজান্তে পালায় যায় বিয়ে করছে। যখন আপনার ফুলার লগে আমার বোনের বিয়ে ঠিক হয়েছে, তখন আপনার ফুলা কি করছে? একটা মেয়ের এনে ভাইগা গেছে। আপনি আমারে কইলেন কি, ঠিক আছে আনোয়ার, যা হয়েছে হয়েছে, আমি আমার ফুলারে বুঝাই বুঝাই নিয়ে আসতেছি। তোমার বোনের লগে আমার ফুলার বিয়ে হইব, তারপরে কি করছে? আমি সব কিছু দাওয়াত দিয়ে ফেলাইছি, আমি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি। আপনার ফুলা ঠিকই আবার ভাইকে গিয়ে ওই মায়ের বিয়ে করে নিয়েছে। আনোয়ার, আসলে আমি লজ্জিত। আমার কারণে তোমাকে মান সম্মান সব নষ্ট হয়ে গেল। সব দোষ আপনার, আপনি হতেছেন যে নাটের গুরু। প্রথমে দেখলেন যে আপনার পোলা যখন বাইকে গেছে, তখন আপনি তাহলে কেন সাবধান করলেন না? হ্যাঁ, কেন আমার পাকে করতে দিলেন? আর আপনার জন্য আমার মান সম্মান নষ্ট হলো কেন? এটা আপনি দায়ী। আমি তো মনে করি আপনার জন্য এরকমটা হয়েছে। আপনি যদি ভুল এরকমটা না করতেন, তাহলে আপনার পোলা এরকম সাহস পেত না। আপনি তার জন্য দোষী। তখন ভুল করেন নাই। বাড়ির মধ্যে তো চিল্লা হইতেছে কেন? লেখা চিল্লা পাল্লা হইতেছে, বোঝো না? তোমার লেখা চিল্লা পাল্লা হইতেছে। কি মনে করছো তুমি খেলার পুতুল? যখন সামনে বলবা তখন সামনে খেলবা? তোমার বাবা আর কি কোনো মান সম্মান নাই? আমার কি কোনো মান সম্মান নাই? হ্যাঁ, একবার তোমার পাকা কথা দিয়া আবার তুমি ওই মেয়ের ভাইয়া গেছো। কোনো মান সম্মান নেই আমাকে? কি মনে করছো তুমি? যখন যা খুশি তাই তুমি করবা? আমার জীবন, আমি কাকে বিয়ে করব না করব এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমি আপনার কাছে বাধা নই যে আপনার বোনকে আমার বিয়ে করতে হবে। দেখছেন মেম্বার সাহেব, আপনার পোলা কত বড় বেয়াদব, এত বড় অন্যায় করছে, তারপরেও জোর গলায় এসে কথা বলতেছে। শোনেন মেম্বার সাহেব, আমি একটা কথা সাপ সাপ করে যেতেছি। আপনি আমার এবং আমার পরিবার নিয়ে সিনেমিনি খেলছেন, খেলার পুতুল মনে করছেন, যখন যা খুশি তাই করবেন। সেইটা আমি হইতে দিব না। আমি আপনার মানহানি মামলা দেব, আপনি জেলে খেলাবো। আপনার মাথা রেখে, এই তোর জন্য, তোর কারণে আমার মান ইজ্জত সব ভুলায় মিশে যেতেছে। আমার বাড়িতে এসা আমারে হুমকি দিয়ে যায় আমার নামে মামলা করব, আমাকে জেল খাটাবো। তোর মতো সন্তান আমার দরকার নাই। বউরে নিয়া আমার বাড়ির থেকে বের হয়ে যাবি। আমি তোদের মুখ দেখতে চাই না। আমি তোকে ত্যায্যপুত্র করব। ঠিক আছে, তোমার এই বাড়িতে যেহেতু আমার স্থান নাই, আমি তিরিনিয়া এই বাড়ি থেকে চলে যাবো।